আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠান, এবং আপনাদের সাথে আমি নাজনীন মুন্নি আছি। এই নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আছেন আমাদের সাথে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি শুরু করতে চাই শামা ওবায়েদকে দিয়ে। আজ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, অনেক অভিনন্দন, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এই দেশটি ৪৭তম বোধহয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। অনেক অভিনন্দন সেদিক থেকে আপনাকে। এবং আজকের এই দিনেই আসলে পুরো দেশ জুড়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত সেনাপ্রধানকে বলতে হয়েছে যে এইসব গুজবে যেন রাষ্ট্রপ্রধান মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কান না দেন। তিনি এটাকে গুজব হিসেবে উল্লেখ করেছেন, এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আছেন, তারাও এটাকে গুজবই বলতে চাইছেন। কিন্তু দেশের ঘটনা আসলে আলাদা, মনে হচ্ছে পুরো দেশ একটা অন্য জায়গায় চলে গেছে। তারা কি বলছেন একটু দেখে আসি শামা ওবায়েদ, তারপরে আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে ফিরছি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার পর থেকে রাজনীতির নয়া সমীকরণের আলাপ শুরু, তারও ডালপালা গজায় রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের খবরে। একই সময় প্রধান উপদেষ্টা বসেন প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সোমবার সেনাপ্রধান দেখা করেন প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে। খুব দ্রুততার সঙ্গে এসব ঘটনার কারণে উত্তাপ বাড়ে সামাজিক মাধ্যমে। সোমবার দুপুরে সচিবালয়ে এসব বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নয়া সরকার বা জরুরি অবস্থা সবই ভিত্তিহীন। অবশ্যই এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির রাজনৈতিক বক্তব্য, এটি সরকারের অবস্থান নয়। আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং আমাদের যে যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নাই। এদিকে সিলেটের নির্বাচনী আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এবার সেনাবাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে নৌ ও বিমান বাহিনীও। ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওটার উদ্বোধন করব। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে এবং রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিক ধারায় এগিয়ে যাবে। দুইজনে থাকে যারা হাতিয়ার। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। উপদেষ্টারা বলছেন যে এমন কিছু ঘটেনি, তারা নির্বাচনের কথা বলছেন কেমন করে প্রস্তুতি নেওয়া যাবে। কিন্তু শামা ওবায়েদ, কি মনে হচ্ছে আসলে দেশ খুব স্বাভাবিক অবস্থায় আছে আজ? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককেও ধন্যবাদ। আপনি প্রথমেই বললেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৪৭ বছর পেরিয়ে আমরা আজকের দিনটা পালন করছি একটু ভিন্ন আঙ্গিকে, কারণ আমরা বিএনপি বহুবার সরকারের দায়িত্বে ছিল, আবার অনেক বেশি সময় ছিল বিরোধী দলে নির্যাতনে, অত্যাচারে। ফ্যাসিবাদ মুক্ত একটি পরিবেশে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন হলো, কিন্তু অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে। অবশ্যই আমি এই দিনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করতে চাই, যিনি বিএনপি সৃষ্টি করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, গণতন্ত্র আবার নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, এবং এই বাংলাদেশের যেসব সংস্কারের কথা এখন আমরা বলি, উন্নয়ন হতে হবে বলি, সেই সব কিছুরই বীজ কিন্তু উনি বপন করেছিলেন। তো আজকে ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। এবং অবশ্যই সেই একই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু গত 15 বছর উনি কম নির্যাতিত হননি। একটি মিথ্যা মামলায় ওনাকে 6 বছর জেলে থাকতে হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আরও অনেকগুলো প্রতিহিংসামূলক মামলায় ওনাকে পড়তে হয়েছে, ওনাকে বিদেশে থাকতে হয়েছে, এখন উনি বিদেশে অবস্থান করছেন। তো সব মিলিয়ে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটা, বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীটা আজকে আমরা পালন করেছি সারা দেশে, নেতাকর্মীরা উজ্জীবিত, কিন্তু একই সাথে আমরা গার্ডেড,
বলতে পারেন শব্দটা, গার্ডেড, এবং খুবই আমরা চাচ্ছি যে আগামী যে নির্বাচনটা আমরা সারা দেশবাসী চাচ্ছে বা রাজনৈতিক দলগুলো দেখতে চাচ্ছে সেটা সঠিক সময়ে ঠিকভাবে শান্তিপূর্ণভাবে হোক। এখন আপনি যে কথাগুলো যে আপনার যা দেখালেন, যা দেখলাম, সেটা তো আমরা জানি বিভিন্ন আসলে নির্বাচনের বিকল্প কি হতে পারে। নির্বাচনের বিকল্প তো গত 15 বছর ছিল, নির্বাচন ছিল না, অগণতান্ত্রিক একটা অবস্থা ছিল, মানে ভোট চুরি ভোট ডাকাতি ছিল, নিশিরাতের নির্বাচন ছিল। তো এগুলো তো নির্বাচনের উল্টাপিঠ আমরা সহ্য করে এসেছি, আমরা সেটা সাফার করে এসেছি। এখন এই যে ছাত্রদের এই আত্মাহুতি, এই রক্তপাত, এই মৃত্যু, এই গুম খুন, এগুলোর পরে তো এখন আমরা চাচ্ছি দেশটা সঠিক দিকে যাক। এখন গত 2 সপ্তাহের যে অ্যাক্টিভিটিস, নূরের উপর হামলা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের গণ্ডগোল হচ্ছে, তারপরে ধরেন বিভিন্ন জায়গায় মার্ডার হচ্ছে। আমি যদি মিটফোর্ডের মার্ডারের কথাও বলি, এরপরেও কয়েকটা মার্ডার হয়েছে বিভিন্ন জায়গায়। এই ঘটনাগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের অভিজ্ঞতা থেকে যে কিছু হয়তো কোনো একটা ষড়যন্ত্র কোথাও চলছে বা কিছু সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে বাংলাদেশে, যাতে বাংলাদেশ আবার একটা অস্থিতিশীল জায়গায় যায় এবং নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয় বা নির্বাচন ঠিকমতো না হয়। নির্বাচন ঠিকমতো না হলে লাভটা কার? এখন এখানে বাস্তবতা হচ্ছে যে আমরা যে কয়টা রাজনৈতিক দল বাংলাদেশে এখন রাজনীতি করছে, তারা সকলে মিলে যদি একটা ঐক্যের জায়গায় থাকে এবং একটি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের জায়গায় থাকে, নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যের জায়গায় থাকে, সেখানে একটি ভালো নির্বাচন হওয়ার কোনো সমস্যা হওয়া উচিত না। সমস্যাটা কোথায় হবে? যে এই যে প্রফেসর ইউনূসের যে সরকার, এই সরকারটিও একটি দুর্বল সরকার বলে প্রতীয়মান। সেই দুর্বল সরকার কি যে নির্বাচনটা আপনারা চাইছেন তা পরিচালনা করতে পারবে? সেই জায়গাটাই আমি আসছি। দুর্বল সরকার বলে প্রতীয়মান হয় কারণ যেখানে উপদেষ্টারা প্রতিবাদ জানায় কোনো জিনিস ঘটলে, উপদেষ্টারা তো অ্যাকশন নেওয়ার কথা। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাও তো অ্যাকশনে যাবে। কোনো একটা ঘটনা যখন ঘটে তারা অ্যাকশনে যাবে, তারা তদন্ত করবে, তারা এটা রেজাল্ট আনবে। এখন তারা প্রতিবাদ জানাইতেছে, প্রতিবাদ তো সাধারণ জনগণ জানাবে, প্রতিবাদ তো যে মার খেয়েছে সে জানাবে, প্রতিবাদ যে খুন হয়েছে সে তাদের পরিবার জানাবে। তা এখন সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে এই সরকারটার পারসেপশন একটা ক্রিয়েট হয়েছে যে সরকারটি দুর্বল সরকার, এবং প্রশাসনে যারা আছে তারা এখনো ইকুইপড না, শক্তিশালী না, ওই স্ট্রেংথটা তাদের নাই। এমনিতেই পুলিশের উপরে গত 17 বছরের জনগণের ভরসা উঠে গেছে। এখন সেই পুলিশকে আবার নতুন করে ঢেলে সাজানো, পুলিশ কমিশন একটা হয়েছে, সেই জায়গাটায় থেকে পুলিশকে ঢেলে সাজানো, পুলিশের কতটুক তাদের কর্মকাণ্ড তারা শক্তিশালীভাবে করতে পারবে, নির্বাচনের সময় তারা কিভাবে মাঠে থাকবে, প্রশাসন কিভাবে মাঠে থাকবে, ডিসিএসপিদের কিভাবে মাঠে থাকবে, ইলেকশন কমিশনের সেই লোকবল কতটুক আছে যা শক্তিশালীভাবে একটা নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড সব ক্যান্ডিডেটের জন্য তৈরি করতে পারবে। এই প্রশ্নগুলো এখন আমাদের সকলের মাথায়, জনগণের মাথায়, ভোটারদের মাথায়, রাজনৈতিক দলগুলোর মাথায় আছে। তার মানে মনে করেন যে এই সরকার যেহেতু দুর্বল সরকার হিসেবে মাথায় এসছে, যে পারবে কিনা সেই প্রশ্নকে সামনে রেখে এই সরকারের কিছু আসা উচিত না। এই সরকারের বিকল্প আসা মানে দেশ অস্থিতিশীল হওয়া। কারণ এই যে শামীম পাটোয়ারি ভাইরা যেই আওয়ামী লীগের আমলে যে যাদের ছিল, পার্টনার ছিল, হ্যাঁ, তারা তো একবার ক্ষমতা সরকারে ছিল, একবার বিরোধী দলে ছিল, তাদের জাতীয় পার্টির একেবারে ডিরেক্ট সহযোগিতা তো স্ট্রংলি ছিল সবসময় আওয়ামী লীগের সাথে, একেবারে বিনা ভোটের নির্বাচনটা বাস্তবায়ন করার জন্য বা নিশিরাতের ভোটটা বাস্তবায়ন করার জন্য, তাই না? তো এখন ওনারা যখন ছিলেন তখন ওই সময়ও কিন্তু আমরা দেখেছি যে ওই সময়ের যে প্রশাসন যারা ছিল, যাদের মাধ্যমে তারা এগুলা করেছেন, সেই লোকগুলা অনেক জায়গায় রয়ে গেছে, এখনো কিছু পালিয়ে গেছে, কিছু এখনো বিভিন্ন জায়গায় বাংলাদেশে লুকিয়ে আছে, এবং কিছু একেবারে তাদের কর্মরত অবস্থায় বিভিন্ন এজেন্সিতে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে আছে, ব্যুরোক্রেসিতে আছে, সচিবালয়ে আছে, মন্ত্রণালয়ে আছে।
এরা প্রবলেম ক্রিয়েট করবে এবং এদের দ্বারাই যেখানে দিল্লিতে থাকুক বা যেখানেই থাকুক আওয়ামী লীগের লোকজন বসে যে তারা ওখান থেকে বসে তারা এই ষড়যন্ত্রগুলা এদের মাধ্যমে করার চেষ্টা করতে পারে। সেই জন্য তার মানে কি আপনি শুধু এটা বলতে চান যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম অস্থিরতা চলছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে শুরু করে মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেগুলোর পিছনে ষড়যন্ত্রের অংশ আছে আপনি বলতে চান? হতে পারে, খতিয়ে দেখা দরকার, খতিয়ে দেখার অবশ্যই দরকার। আচ্ছা, শামীম হায়দার পাটোয়ারি, একদম স্পষ্ট করতে চাই, শামা ওবায়েদ যেটা বললেন যে এই সরকারের বিকল্প ভাবা মানেই দেশকে আরো অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া, কিন্তু আজকে সারাদিনের গুজব হচ্ছে, গুজব বা সত্য বা কি আমরা এখনো পর্যন্ত স্পষ্ট হতে পারিনি, যে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে। আমি স্পষ্ট করে আপনাকে প্রশ্নটা বললাম, এই অবস্থায় এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি আছে কিনা, আইন কি, সংবিধান কি বলে? আমাদের দেশে লাস্ট যখন জরুরি অবস্থা হয়েছিল তখন আমি খুব ইয়াং লয়ার। জরুরি অবস্থা হতে গেলে 3টা গ্রাউন্ড লাগে: যুদ্ধাবস্থা, এক্সটার্নাল অ্যাগ্রেশন অথবা ইন্টারনাল ডিস্টারবেন্স। এই থার্ড জায়গাটায় পুরোপুরি আমাদের এমার্জেন্সি দেওয়ার মতো সমস্ত গ্রাউন্ডস তৈরি হয়ে গেছে অনেক আগেই, অনেকবার। যেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বললেন যে 1000 বাড়ির উপরে ঢাকা শহরে গত 1 বছরে সড়ক অবরোধ হয়েছে, 100 কতটি সংগঠন সড়ক অবরোধ করেছে। কালকে যেটা ঘটলো, রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যাপক হাঙ্গামা, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের আটকিয়ে রেখেছিলেন, অনেকক্ষণ পরে লোকাল জনগণ এসে তাদেরকে উদ্ধার করেছে, ভিসি সহ, এবং তারপরে প্রচণ্ড সেখানে রক্তপাত হয়েছে। চিটাগাং ইউনিভার্সিটিতে তুচ্ছ একটি ঘটনাকে কিন্তু তুচ্ছ ঘটনা, অর্থাৎ একটা মেয়ে দারোয়ানের সাথে ঝগড়াঝাটি হলো, দারোয়ান তার গায়ে হাত তুলেছে অ্যাকর্ডিং টু দ্য লেডি, এরপরে ছাত্ররা দারোয়ানকে মেরেছে, এরপর এলাকাবাসী পুরো প্রায় 50-60 জনকে কুপিয়েছে। কি ভয়ঙ্কর! ছাত্রদের প্রতি কিন্তু মানুষের আর মমত্ববোধ থাকছে না। ছাত্র শব্দটা অনেকটা বিতর্কিত হয়ে গেছে, কারণ ছাত্ররা সচিব নিয়োগ দিয়েছে। যে ছাত্রদের বিসিএস এর প্রিপারেশন নেওয়ার কথা ছিল, বিসিএস প্রিপারেশন নিয়ে মেধাবী হলে তারা এসি লাইন হিসেবে জয়েন করতে অ্যাডমিন ক্যাডারে, তারা সচিব নিয়োগ দিয়ে দিয়েছে এবং কিছু সচিব তাদের দ্বারা নিয়োগও হয়েছে। এবং এগুলো এত ওপেনলি হয়েছে, মানুষের ছাত্র সম্পর্কে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে। এখন এমার্জেন্সি দিতে গেলে যেটা লাগে, কাউন্টার সাইন অফ প্রাইম মিনিস্টার লাগে। এখন যেহেতু প্রাইম মিনিস্টার নাই, তাহলে এটা হয়তো বা কাউন্টার সাইন অফ চিফ অ্যাডভাইজার লাগতে পারে, সেটা দেবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির যদি মনে হয়, ইফ রাষ্ট্রপতি স্যাটিসফাইড, এটা রাষ্ট্রপতির একটা এক্সক্লুসিভ ক্ষমতা ছিল, বাট প্রাইম মিনিস্টারের সাথে ব্যালেন্স করা ছিল। তো ইমার্জেন্সি দেওয়ার সাথে সাথে যেটি ঘটবে সেটা হচ্ছে কয়েকটা ফান্ডামেন্টাল রাইটস অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে। আর্টিকেল 36, আর্টিকেল 37, আর্টিকেল 38, আর্টিকেল 39, আর্টিকেল 40, আর্টিকেল 42। এর সাথে সাথে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যেটা করতে পারেন, তিনি সমস্ত ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড করে দিতে পারেন ইমিডিয়েটলি। তো তখন যেটা হবে, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ পলিটিক্স, ফ্রিডম অফ প্রোটেস্ট, এটা সাময়িকভাবে থেমে যাবে। আমরা লাস্ট 111 এক্সাম্পল যদি দেখি, যেদিন ঘোষণা করা হলো তার আগ পর্যন্ত লগি বৈঠা, মানুষ পিটিয়ে মারা হলো, দুই পক্ষ চরম দ্বন্দ্বের মধ্যে আছে। তারপরের দিন আমরা দেখি জলপাই রঙের গাড়িতে করে পুরো ঢাকা শহর কন্ট্রোলে আছে আর্মির, সব ঠান্ডা 1 সেকেন্ডের মধ্যে, উইথ অ্যান স্টেট অফ এমার্জেন্সি। তারপরে 2 বছর পরে ভোট হয়েছে। কেন এটা দরকার ছিল? কারণ যদি 2006 সালে ভোট হয়ে যেত, তাহলে সে ভোটটা ভ্রান্ত ভোট হতে পারতো, যেটা মানে অভিযোগ 14-18 নিয়ে বা 24 নিয়ে ওরকমই একটা ভোট হতো। কিন্তু 1,28,00,000 ভুয়া ভোটার ছিল সেখানে। এরশাদ স্যারের নমিনেশন বাতিল করে দেওয়া হয়েছিল 2006 সালে। ইনফ্যাক্ট খুব সারপ্রাইজিংলি এরশাদ স্যারের নমিনেশন বাতিল করার পরেই এমার্জেন্সি চলে আসে। মানে আমি নিজেও অ্যানালাইসিস করে দেখেছি, যতবার জাতীয় পার্টিকে ডিস্টার্ব করা হয়েছে অন্যায়ভাবে, তারপরে একটা পট পরিবর্তন ঘটে গেছে। এটা অনেকবার ঘটেছে। অলৌকিক নাকি অন্য কোনো ক্ষমতা? অলৌকিক না, হয়তোবা পাওয়ার ভারসাম্যে গিয়ে অনুভূত হয় যে এখন ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, তখন অনেকেই রিয়্যাক্ট করে। নাও দেন কি হলো, যদি 2006 সালে ভোটে আওয়ামী লীগ চলে আসতো, তাহলে বিএনপির উপর ইমিডিয়েটলি দুর্বিষহ নির্যাতন হতো, ইমিডিয়েটলি। কারণ তার আগে 21শে আগস্ট ঘটেছে, যে 21শে আগস্ট নিয়ে সংসদে বলা হয়েছে ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড আনা হয়েছে। কিন্তু 2 বছরের কুলিংয়ের পরে যেটা হয়েছে, ভোট হয়েছে, আওয়ামী লীগ কিন্তু ভোটে 8-এর পরেই ইমিডিয়েট বিএনপির উপর টর্চার করেনি, টর্চারগুলো শুরু হয়েছে আরও পরে, একটা কুলিং পিরিয়ড। এই কুলিং পটটা মনে হয় বাংলাদেশে খুবই দরকার। এখন এখানে প্রবলেম হচ্ছে, আমাদের মাননীয় সেনাপ্রধান যিনি আছেন, উনি ক্ষমতা নেয়ার ব্যাপারে বা এমার্জেন্সির ব্যাপারে বা কুডিয়েটার ব্যাপারে ওনার কোনো আগ্রহ নাই। কারণ উনি যদি নিতে চেতেন 5 তারিখে নিতে পারতেন। অমর্ত্য সেন কিন্তু প্রশংসা করেছে সেনাপ্রধানের, যে উনি 5 তারিখে ক্ষমতা নেননি।
এখন দেশের স্বার্থে যদি এরকম হয়, দেশ চলছে না অ্যাট দ্য মোমেন্ট, কমপ্লিটলি চলছে না, সরকার ভাবলেশীন, সরকার দায়িত্বহীন এবং সরকার ফ্লুইড সরকার, যে কিছুদিন পরে তো আমরা থাকবো না, আমরা আর কী করবো। এবং অনেকে বিদেশ থেকে আসছে সরকারের মধ্যে অ্যাডভাইজার, এবং সেখানে রিয়েল কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে যে বিদেশি নাগরিক ইম্পর্টেন্ট ক্যাবিনেটের দায়িত্বে আছে, এটা কিন্তু কনস্টিটিউশন ইস্যু আছে। আর লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার যে মন্তব্যটি করলেন যে সরকার দায় এড়াতে পারে না, সরকার তো উনি স্থানীয় সরকার মন্ত্রী এবং উপদেষ্টা। আমাদের সংবিধানে আর্টিকেল 55 সাব আর্টিকেল 3-তে বলা আছে এন্টায়ার ক্যাবিনেট উইল বি রেসপন্সিবল টু পার্লামেন্ট, অর্থাৎ ক্যাবিনেট কালেকটিভলি কথা বলবে, ক্যাবিনেটের কেউ কখনো কারো সমালোচনা করবে না, ক্যাবিনেট মেম্বার সরকারের সমালোচনা করতে পারে না। আমি 4-5টা এক্সাম্পল দিতে পারি। ইংল্যান্ডে যখন আপনার হলো, ইরাক ওয়ার হলো, তখন রবিন কুক নামে একজন ইম্পর্টেন্ট মিনিস্টার, উনি এটার বিরুদ্ধে ছিল, ইরাক ওয়ারের বিরুদ্ধে, উনি রিজাইন করেছেন, উনি ইরাক ওয়ারকে সমালোচনা করেছেন। স্ক্যালা নামে একজন মন্ত্রী ছিলেন, উনি হঠাৎ করে বলে ফেলেছিলেন যে ডিমের মধ্যে আছে, ডিমের মধ্যে সলমোনিয়া আছে, তো ওটা সরকারের সমালোচনা, উনি রিজাইন করেছিলেন। তো ওই প্র্যাকটিক্যালি এনার রিজাইন করার কনস্টিটিউশনাল থিওরি চলে আসছে, মানে আসিফ মাহমুদ কারণ উনি নিজের সরকারের সমালোচনা করেছেন, উনি ওথ নিয়েছেন, উনি শপথ নিয়েছেন। আপনি দেখবেন সংবিধানের লাস্টে মিনিস্টার যে শপথ আছে সেখানে বলা আছে টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড কালেক্টিভিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। ক্যাবিনেট মিটিংয়ে যে আলাপ হবে তা বাইরে বলতে পারবে না। তো আমরা অনুভব করছি সরকার কখনোই ঐক্যমত সৃষ্টি করতে চায়নি। একটা দেশে যদি আপনি ঐক্যমত সৃষ্টি না করেন, বিশাল অংশের মানুষকে প্রক্রিয়ার বাইরে রাখেন, ওই বিশাল অংশের মানুষ নানাভাবে রিয়্যাক্ট করবে। এবং এন্টার কনস্টিটিউশনাল সিস্টেমে হচ্ছে প্রক্রিয়ায় মানুষকে নিয়ে আসা। এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে, যদিও ব্যাপারটা স্থিমিত হয়ে যাচ্ছে, আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে, পার্সোনাল থ্যাঙ্কস শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি এখন পর্যন্ত, ভবিষ্যতে কী করবে জানি না। এই ফাঁদে পা নেওয়া দেওয়া বিএনপির জন্য দরকার কেন? জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায়, আওয়ামী লীগ ব্যান আছে, তাহলে ভোটের মাথায় থাকবে কে? মূলত 3টি দল। তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে, 200 বিএনপি, 50 অমুক, 50 অমুক। বাকি দলগুলো বিএনপিকে বলবে আমাদের আরও 100 আসন না দিলে আমরা ভোটে যাব না, আমাদেরকে এটা দিতে হবে। বিএনপি পাপেট হয়ে যাবে, পলিটিক্যাল পাপেট, বাধ্য হবে। সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির, কারণ বিএনপি সে দায়িত্ব পালন করবে কি না, করলে আমি মনে করি দেশের মঙ্গল, বিএনপির মঙ্গল, সকলের মঙ্গল। জিয়াউর, এক লাইনে শেষ করে দিচ্ছি, জিয়াউর রহমান এই কাজটা ক্ষমতা এসে করেছিলেন, সকল দলকে রিভাইভ করেছিলেন। সমাবাদ শুধু ছোট্ট করে জেনে যাই, এই পর্বটা এখানেই আমরা শেষ করব। সেখানে হচ্ছে এই যে জরুরি অবস্থা বিষয়ে বিএনপি হচ্ছে, যেটা আমি শুরুতেই বলছিলাম, বিএনপি নির্বাচন হলে জয়ী হয়ে আসা সবচেয়ে বড় দাবিদার। এখন যে পরিস্থিতি চলছে, আপনি নিজেও বলছেন যে দুর্বল সরকার, অনেক কিছু তারা পারবে না, এবং যে মব, যে যা কিছু চলছে আছে, আপনারাও কি মনে করেন যে এই সময়টা জরুরি অবস্থা জারি হওয়া দেশের জন্য দরকার? না, আমরা মনে করি না। কারণ জরুরি অবস্থা জারি করলে, এই যে আমি জানি না শামীম হায়দার পাটোয়ারিদের সাথে শেখ হাসিনার যোগাযোগ আছে নাকি, ওনাদের লাভ হবে, জনগণের কি লাভ হবে জরুরি অবস্থা জারি করলে? আমরা তো বিএনপি তো ডে 1 থেকে, অগাস্টের যখন থেকে প্রফেসর ইউনূস দায়িত্ব নিয়েছেন তখন থেকে এখন পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী যেরকমই হোক, তাদের যতটাই শর্টকামিংস থাকুক না কেন, তারা তো পলিটিক্যাল লোক না, তাদের সেই অভিজ্ঞতা থাকারও কথা না। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা ইমার্জেন্সি পিরিয়ডে, এবং সেটা সবাই স্বাগত জানিয়েছে। তো তাদেরকে ডে 1 থেকে কিন্তু বিএনপি সহ সকল রাজনৈতিক দল সহযোগিতা করে যাচ্ছে যে তারা যাতে প্রবলেমগুলো সলভ করে ইলেকশনের দিকে আগাতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইমার্জেন্সি আসলে বা জরুরি অবস্থা আসলে এখানে হয়তো যারা পালিয়ে গেছে তাদের লাভ হবে, বা যারা এখন ঠিকমতো রাজনীতি করতে পারছে না তাদের লাভ হবে, কিন্তু মোটা দাগে জনগণের কোনো লাভ হবে না, দেশের কোনো লাভ হবে না, বরঞ্চ এটা আরো প্রবলেম আরো ঘনীভূত হবে। মানে বিএনপির জন্য, অন্য রাজনৈতিক দলগুলোর জন্য খারাপ হবে মনে করছেন আপনি? অবশ্যই অ্যাজ এ হোল আপনার দেশের অর্থনীতির জন্য খারাপ হবে, দেশের মানুষের জন্য খারাপ হবে, পলিটিক্যাল পার্টির জন্য খারাপ হবে, সবার জন্য খারাপ হবে। এবং উনি যে ধন্যবাদ দিলেন না বিএনপিকে, যে বিএনপি কখনোই কোনো, বিএনপি তো মানে এখন থেকে আমরা রাজনীতি করছি না, আমরা বহু ঘাত প্রতিঘাত দেখে আমরা আসছি এই পর্যন্ত। যখন কোনো সাংবিধানিক, যেমন যখন প্রেসিডেন্ট চুপ্পুকে সরানোর একটা হয়েছিল, তখনও কিন্তু বিএনপি, আমরা চাইনি যে কোনো সাংবিধানিক কোনো শূন্যতা তৈরি হোক।
যদি জাতীয় পার্টির শক্তি কোথায় আমি জানি না, কারণ উনি বললেন না যে জাতীয় পার্টি কে কোনো সমস্যা হইলে কি যে কিছু একটা হয় দেশে, তার ওদের শক্তিটা কোথায় আমি তখন আবিষ্কার করতে পারি না। নিশ্চয়ই কোথাও কোনো একটা জাদু টোনা আছে। এরশাদ সাহেব তো ৮৮ পীরের কাছে যাইতো প্রত্যেক দিন, তার মধ্যে কি কি ঘটনা আমি জানি না, এটা এখন বাইর করার আপনাদেরও সাংবাদিক হিসেবে দায়িত্ব আছে যে ওদের শক্তিটা কোথায়। কিন্তু ব্যাপার হলো যে বিএনপি খুবই নীতিগতভাবে আমরা চাই না পাবলিক রিজেক্ট করুক, জনগণ রিজেক্ট করুক পার্টিকে, দলকে, ব্যক্তিকে, পলিটিক্যাল লোককে, তারা রিজেক্ট করুক। এটা জনগণের উপর আমরা ছেড়ে দিতে চাই। জাতীয় পার্টি তো একসময় উপজেলা লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করছিল এরশাদ সাহেবের সময়, রাইট? সেই উপজেলাতেও জাতীয় পার্টি একটাতেও জিততে পারে নাই গতবারে। হ্যাঁ, তো ওনাদের কি অবস্থা সাংগঠনিক রাজনৈতিক এটা উনি ভালো জানে। কিন্তু আমার কাছে মনে হয় যে জাতীয় পার্টি ওনারা দল হিসেবে অনেক বেশি সম্মান পেতেন। ইভেন শামীম হায়দার পাটোয়ারি অ্যাজ এ পলিটিক্যাল পার্সন অনেক বেশি সম্মান পেতেন যদি ওনারা 2014 সালে ওই রওশন এরশাদরে নিয়ে গিয়া পার্লামেন্টে না বসতেন, পাপেট ওনাদের গৃহপালিত আপনার বিরোধী দল না হতেন। ওনারা যদি জনগণের স্বার্থে জনগণের ইস্যুগুলো নিয়ে রাস্তায় নামতেন বিরোধী দল হিসেবে, তাহলে ওনারা অনেক বেশি সম্মান জায়গায় থাকতেন, কিন্তু এখন ওনারা নাই। কিন্তু ওনারা বলছেন যে যদি জাতীয় পার্টি না থাকে সেটা বিএনপির স্বার্থেও একসাথে কাজে লাগবে, কারণ জাতীয় পার্টি না থাকলে বিএনপি পাপেট হয়ে যাবে, এই জায়গাটার কথা বলছেন। কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে অনেকগুলো দল একসাথে, শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে স্থিমিত হয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে না স্থিমিত হয়েছে, কারণ গতকালও যে এনসিপি এবং জামাত একসাথে বলে এসেছে জাতীয় পার্টি তারা কার্যক্রম নিষিদ্ধ চায়। আমরা বিরতির পর ফিরতে চাই যে নিষিদ্ধ হলে জাতীয় পার্টি আসলে কোন জায়গায় যে দাঁড়াবে। ফিরছি বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন আর কেবল নিবেদিত প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। নাজনীন মুনি আপনাদের সাথে আছি। শামীম হায়দার পাটোয়ারি আছেন আমাদের সাথে, জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি 3 দিন যাবৎ খুবই আলোচনায়, এর আগেও মাঝে মাঝে তারা এরকম আলোচনায় চলে আসে কারণ নিষিদ্ধের দাবি নিয়ে। কিন্তু আগে আলোচনা এটা থাকলেও নুরুল হক নূরের এই মার খাওয়ার ঘটনাটা আগে ছিল না। এটা একটা বিভৎস মুখোমুখি তিনি হয়েছেন, হাসপাতালে তার খুবই খারাপ অবস্থা হয়েছে। কে মেরেছে আসলে নুরুল হক নূরকে? এর তো মনে হয় জুডিশিয়াল তদন্ত হবে বা তদন্ত কমিটি হবে। তবে আমরা মনে করি তার আরোগ্য কামনা করি। ব্যাপারটা অবশ্যই দুঃখজনক। আমাদের অফিসে অনেক লোক আগুন মিছিল নিয়ে, মশাল নিয়ে আসছিল আগুন দেওয়ার জন্য। সেটা পুলিশ প্রথমে ঠেকায়, পুলিশকে আঘাত করা হয় আমাদের চোখের সামনে। এরপরে সেনাবাহিনী আসে, সেনাবাহিনী আমাদেরকে বলে আপনারা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। আমরা বলি আমাদের আগুন দিলে কী হবে? সেনাবাহিনী বলছে না, আমরা এটা ঠেকাবো। আমরা সবাই ভিতরে ঢুকে যাই। এরও অনেক পরে, অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরে পুলিশ বা সেনাবাহিনী লাঠিচার্জ করে। এর মধ্যে পুলিশের ইউনিফর্ম ধরে টানাহাঁচড়া করে, সেনাবাহিনীকে আঘাত করে। 4-5 জন সেনা সদস্য আহত হয় এবং অপদস্থ করে তাদেরকে, কলার টলার ধরে। এগুলো আমরা শুনেছি, দেখেছি। তো স্বাভাবিকভাবে একটা পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী ফোর্স ইউজ করতে বাধ্য হয়। আমি কখনোই এক্সেসিভ ফোর্স ইউজের পক্ষপাতী না, ব্যাপারটা তদন্ত হলে বের হয়ে আসবে। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে কথাগুলো ভোট করেছে জাতীয় পার্টি, এটি তো দোষ, তাই না? না, কিন্তু এই নূরের উপরে হামলার ঘটনার জন্য প্রথম আমরা শুনেছি যে জাতীয় পার্টি আসলে এই হামলাটা করেছে। পরে অবশ্য ভিডিও ফুটেজ দেখার পর সেখানে পুলিশকে দেখা গেছে, সেখানকে অনেকের দেখা গেছে। কিন্তু স্পষ্ট তো আসলে ঠিক তার উপরে যে হামলাটা হচ্ছে, তাকেই মারা হচ্ছে, এরকম কোনো ভিডিও আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। কাজে এই ঘটনা আপনাদের কাছাকাছি ঘটেছিল কিনা এবং আপনাদের তরফ থেকে কি জানা আছে যে আসলে এই আক্রমণটা কি করেছে? দেখুন, আমরা আনিস আলমগীর একজন খুব ভালো সাংবাদিক, উনি একটা মন্তব্য করেছেন জাতীয় পার্টিকে ব্যানের দাবির জন্য এই ঘটনাটি হয়তোবা তৃতীয় কোনো পক্ষ পরিকল্পিতভাবে করেছে, এটা ওনার মন্তব্য। এবং সাথে সাথেই জাতীয় পার্টির ব্যান হলো। জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসলো, জাতীয় পার্টি সেনাবাহিনী পুলিশের কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে গেল প্রচুর ইটের বাড়ি খেয়ে। পরে সংঘাত ঘটলো, যখন লাঠিচার্জ হলো সেখানে জাতীয় পার্টি উপস্থিত ছিল না, কিন্তু ব্যানের দাবি উঠল জাতীয় পার্টি। কেন জাতীয় পার্টিকে ব্যান করার দাবির পিছনে যে যৌক্তিক কথাগুলো বলা হয়, জাতীয় পার্টি নির্বাচন করেছে, আগের সরকারকে বৈধতা দিয়েছে। আগের সরকারকে বৈধতা দেওয়ার ক্ষমতা জাতীয় পার্টির নাই, তবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। 14 সালে করেছে, কিন্তু 14 সালে এরশাদ স্যার নির্বাচন বর্জন করেছিল। মিডিয়ার সামনে পিস্তল দিয়ে বলেছিল আমাকে যদি জোর করা হয় আমি গুলি করব, প্রয়োজনে আত্মহত্যা করব। পরে তাকে তো সিএমএইচে নিয়ে যাওয়া হলো জোর করে। পরে তিনি নিচে নেমে একসময় বলেছিলেন বাসার নিচে যে ভারতের স্বরাষ্ট্র সচিব এখানে আসছেন, পররাষ্ট্র সচিব, উনি কেন এই বিষয়ে কথা বলবেন।
তারপরে তো অনেক কিছু ঘটলো, সেটা এরশাদ এবং জিএম কাদেরের কোনো রোল ছিল না, এটা আমরা জানি। আমিও সেই সময় প্রত্যাহার করেছিলাম 14 সালে। 18 সালে তো বিএনপি অংশগ্রহণ করলো ভোটে। 24 সাল নিয়ে বলা যেতে পারে শুধু নির্বাচনে অংশগ্রহণ করা, বিএনপি নিজেও তো 15 ফেব্রুয়ারি একতরফা ইলেকশন করেছে। আবার 86 সালে যখন ভোট হয়েছে সেখানে বিএনপি বর্জন করেছে, জামাত অংশগ্রহণ করেছে 86 সালে। আসম আরব 88 ভোটে অংশগ্রহণ করেছে। আসম আরব তো এখন অবশ্যই অ্যান্টি আওয়ামী ফোর্স, তো সবাই তো কখনো না কোনো সময় একতরফা ভোটে অংশগ্রহণ করেছে। বিএনপি করেনি, বিএনপি 15 ফেব্রুয়ারি একটা ভোট করেছিল। নাও এসব কোনো পার্টি ব্যানের গ্রাউন্ড হতে পারে না। আর 14 সালে বিএনপি অংশগ্রহণ করেনি, কিন্তু 14 সালের পরেই যে উপজেলা ইলেকশন হয়েছে বিএনপি অংশগ্রহণ করেছে, ইউনিয়ন পরিষদ ভোটে অংশগ্রহণ করেছে, সিটি কর্পোরেশন ভোটে অংশগ্রহণ করেছে। তো ভোটে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাতে যদি জাতীয় পার্টির দোষ হয় বেশি, সে কম দোষে বিএনপিও দুষ্ট টোটালি। নাও এরশাদ স্যার যখন জিয়াউর রহমানের আমলে, এরশাদ স্যার একবার জিয়াউর রহমানকে বললেন, এটা তার মুখ থেকে শোনা, যে স্যার আপনি নিজেই সিএমএলএ, নিজেই আর্মি চিফ অফ স্টাফ, কীভাবে হয়? জিয়াউর রহমান মুচকি হেসে এরশাদ স্যারকে কিন্তু আর্মি চিফ করে দিলেন। জিয়াউর রহমান করেছিলেন এবং তার অসাধারণ ইম্প্যাক্টফুল আর্মি ক্যারিয়ারের কারণে। এবং এরশাদ স্যার তার 8 বছরে, যেটা অনেকে বলল, নাহিদ সাহেব কালকে বললেন সম্পূর্ণ ভ্রান্ত কথা, একদম ইল্লিগাল কথা, যে 90-এর অভ্যুত্থানে জাতীয় পার্টি উত্থান হয়েছে, স্বৈরাচার ছিল বা ক্ষমতা দখল করেছে। সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে জাতীয় পার্টি গঠন করার পরে 88-র ভোটে যখন আমরা অংশগ্রহণ করলাম, 88 থেকে আমলটি সম্পূর্ণ বৈধ, আর 82 থেকে 88 অবৈধ, তবে অনেকগুলো কাজ অ্যাজ পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার বৈধ। আবার নাহিদ সাহেব তো 90 সালে জন্ম হয়নি, ডেফিনেটলি আমি তাকে শ্রদ্ধা করি, সে অনেক বড় রাজনীতিবিদ হবে, মন্ত্রী থেকে পদ ছেড়ে দিয়ে আসছে, বিশাল ব্যাপার। 90 নিয়ে বললেন, 71 নিয়ে তো কিছু বললেন না। তার জন্ম 90 তো হয়নি, 71ও হয়নি, 90-এর পরেই তার জন্ম আমার যতটুকু মনে হয়। এনসিপির সবারই তো 90-এর পরে জন্ম। এনসিপির একটা ব্যর্থতা, তারা একটা পার্টিকুলার বিলো 30 ক্লাস হয়ে গেছে, এর উপরের বয়সের লোক তারা অ্যাড করতে পারে নাই। তাহলে ওই আমলের কারণে আপনি 34 বছর পরে এটা নিয়ে কথা বলবেন? মূল ঘটনা ঘটছে, ভোটের হিসাব মিলছে না, ভোটের হিসাব মিলছে না, এবং মনে হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ভোট দেবে। আওয়ামী লীগ রিপ্যাট্রিয়েট ফোবিয়ায় ভুগছে এই ছোট দলগুলো, বিএনপি ভুগছে না। বিএনপি কনফিডেন্ট, বিএনপির নেটওয়ার্ক আছে, ভোট আছে, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। তারা আওয়ামী লীগ এসে ভোটে আসলেও ভোটে তারা ভয় পায় না, আমি যেটা মনে করি। বিএনপি কখনোই ভোটে ভয় পায় না, এবং বিএনপির ভোটের রেজাল্ট ইস্যু নেই, 91, 2001 শেষ করে দিচ্ছি। দেখা যাচ্ছে বাকি দল যারা আছে, জামাত ছাড়া বাকি সব দল মিলেও জাতীয় পার্টির সমান ভোট হবে না। সেখানে অনেকেই ভাবছে কে প্রধান বিরোধী দল হবে, কার সাথে কার জোট হবে। কেন আপনার এটা মনে হচ্ছে যে বাকি সব দলের জাতীয় পার্টির সমান ভোট হবে না, যখন এই যে যেটাকে আমি দামি ভোট বলা হয়, সেটাতে জাতীয় পার্টি মাত্র 15টা ভোট আসন পেল, যেখানে 300টা দামিদের 11টা আসন পেল, যেখানে এই দামিরাই অন্তত 62টা 67টা আসন পেয়েছে। আমরা গত 1 বছর যে পরিমাণ, না দামি বলতে তারা আওয়ামী লীগের স্বতন্ত্র ছিল, তারা মাঠে প্রচুর কিন্তু পয়সা জাতীয় পার্টি আলাদা একটা অস্তিত্ব নিয়ে তারা আওয়ামী লীগের অনেক ভোট পেয়েছে। আমরা, এবং তারা ভোটটা আওয়ামী লীগই হয়েছে সেখানে। আমরা গত 1 বছরে যে রাজনীতি করছি এটা জনগণের পক্ষে, এবং প্রচুর আলোচিত জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টি গত 1 বছরে যে পরিমাণ আলোচনা হয়েছে বা যে পরিমাণ ভিকটিম হয়েছে, এটা অনেক দিন হয়নি। আলোচনায় থাকা একটি দল মানুষের মনে আস্তে আস্তে স্থান করে নিচ্ছে। প্লাস আমি মনে করি বর্তমান সরকারের ব্যর্থতা, এনসিপি বা অন্যদের মানুষের হৃদয়ে স্থান করার ব্যর্থতা, তাদের কথাবার্তা, আচার আচরণে, জাতীয় পার্টির সংযত আচরণ, জাতীয় পার্টির অতীত অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, বিরোধী দলের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো মানুষের মধ্যে একটা আস্থার সৃষ্টি করেছে। আমরা মনে করি আমরা ভোটে ভালো ফলাফল করতে পারি, এজন্যই আমাদেরকে ব্যান করার চেষ্টা হচ্ছে। এটাও কি আমাদের অপরাধ নাকি আমরা ভোটে ভালো করতে পারি? অনেক অনেক ধন্যবাদ শামাওয়াত। যে কথাটা শামীম হায়দার পাটোয়ারি বললেন, যে তারা যদি যে দোষে দুষ্ট হয় যে নির্বাচনে অংশগ্রহণ করা, সেই দোষে দুষ্ট বিএনপিও, কিছু বলতে চান কিনা এই প্রেক্ষিতে? বিএনপি তো 14 সালের নির্বাচনে, 2014 সালের নির্বাচনে যায় নাই। বেগম খালেদা জিয়া তখন ক্লিয়ারলি বলেছিলেন যে এই নির্বাচনটা হবে একটা মানে প্রহসনের নির্বাচন, যেতে চাই না। হ্যাঁ, 18 সালে বিভিন্ন একটা বাস্তবতার নিরিখে আমাদের নির্বাচনে যেতে হয়েছে, কিন্তু সেই নির্বাচনের ফল মানে নির্বাচন ইঞ্জিনিয়ারিংটা এত ভালো মতো শিখে গিয়েছিল আওয়ামী লীগ এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশন, যে সেটা তো আমরা দেখেছি কীভাবে হয়েছে 2018 নির্বাচন।
তো আমার কথা হচ্ছে যে নির্বাচনে যাওয়াটা দোষের না, কিন্তু একটি অগণতান্ত্রিক পরিবেশকে সাপোর্ট করে যাওয়া, তার বিরুদ্ধে কথা না বলা, সেটা আমি মনে করি একটা গুনার পর্যায়ে পড়ে আমাদের দেশের প্রেক্ষাপটে যা হয়েছে। কিন্তু তারা আমাদের দেশে সংসদে দাঁড়িয়ে নানা জায়গায় তারা বলেছে জাতীয় পার্টি কখনো আয়নাঘরের বিরুদ্ধে কথা বলেছে, কখনো গুমের বিরুদ্ধে কথা বলেছে, কখনো এই যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে দিনের পর দিন কথা বলেছে, কথা বলে নাই। জাতীয় পার্টি এইসব ব্যাপারে কোনোই কথা বলে নাই। বা জনগণের উনি যে বললেন যে জাতীয় পার্টি আলোচিত ছিল, ওনারা আলোচিত ছিল ওনাদের অন্তর্দ্বন্দ্বের কারণে। ভাই কেউ বউ হবে না স্বামী হবে না ভাই হবে না কে হবে চেয়ারম্যান, এগুলো নিয়ে তাদের দ্বন্দ্ব, এগুলো নিয়ে তারা আলোচনায় ছিল। তো জাতীয় পার্টি কখন কিভাবে জনগণের সেবায় নিয়োজিত ছিল সেটা তো আমরা দেখি নাই সেটা। তারা হালুয়া রুটির ভাগ নিয়েছে প্রথম টার্মে আওয়ামী লীগের সময়, তারা মন্ত্রীও ছিল, তারা বিরোধী দলেও ছিল। তারপরে পরের টার্মে যখন আওয়ামী লীগের পুরানো লোকজন যখন চিলাচিলি শুরু করছে তখন এদের বাদ দিছে। বাট বিরোধী দলের থেকেও তারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে নাই। শুধু আমরা না, সাধারণ পাবলিকও জানতো যে জাতীয় পার্টি একটা গৃহপালিত এরকম এই ধরনের দলই শেখ হাসিনা চায়, যারা তার আন্ডারে থাকবে, তার কন্ট্রোলে থাকবে এবং তার বিরুদ্ধে কোনো কথা বলবে না। তো সেটা এবং বিরোধী দলের দায়িত্ব তো ডেফিনেটলি সবসময় রসরেশার দুঃখের চোটে বলেই ফেলছে যে বিদেশ থেকে যারা আসে তারা তার সাথে কেন দেখা করে না। হ্যাঁ, তো তারা বিএনপির সাথে দেখা করে আর ইয়ের সাথে আওয়ামী লীগের সাথে দেখা করে। তো এইটা তো সবাই বলছে, আন্তর্জাতিকভাবেও এটা মানুষ বুঝতে পারে যে প্রধান বিরোধী দল রাস্তায় থাকুক, ঘাটে থাকুক, যেখানে থাকুক, সেটা হচ্ছে বিএনপি। গত 17 বছর ধরে সংগ্রাম করে এসেছে। জাতীয় পার্টির কয়টা লোক জেলে গেছে? আজ আমাদের দেশের কালচারে ইটস এ ব্যাড কালচার, আই এগ্রি। এখানে যে সরকারে থাকবে না তাকে ভিক্টিমাইজ হতে হয় বিভিন্ন কারণে। জাতীয় পার্টির কয়টা লোক ভিক্টিমাইজ হয়েছে আওয়ামী লীগের সময়? কয়টা লোক জেলে গেছে? কয়টা লোক জেল খাটতে হয়েছে? কয়টা লোকের পেট্রোল বোমার মামলা হয়েছে? আমাদের মহাসচিব তো 10 বার জেলে গেছে, ওনাদের মহাসচিব কয়বার জেলে গেছে? উনি তো এখন নতুন মহাসচিব হয়েছে। ওনাদের যে আগে ছিল মহাসচিব, উনি কয়বার জেলে গেছে? আমাদের মহাসচিব 10 বার জেলে গেছে। তো এখন এই জিনিসগুলা মানে চলেই আসে বিতর্কে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে দেখেন, আজকে যদি আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ চাই, বা আমরা একটি, অফকোর্স বিএনপি এখানে কিন্তু উনি ভোটের কথা বললেন না, ইটস নট ম্যাটার অফ ভোট যে আমরা আওয়ামী লীগ ফেরত আসলে এটা ভোটের সমস্যা হবে বা সে ভোট আওয়ামী লীগ দাঁড়ালে। ইট ইজ ম্যাটার অফ বাংলাদেশের তারা আবার যেই অরাজকতা ছিল সেই অরাজকতায় আবার বাংলাদেশ ফেরত যেতে পারে। তার হাসিনা 15 বছরে বিভিন্ন জায়গায় যে লোকজন সেট আপ করে রেখে গেছে, যে সেট আপটা তো এখনো ভাঙে নাই বিভিন্ন জায়গায়, এই জিনিসগুলা হচ্ছে আমাদের আজকে যদি আওয়ামী লীগ ফেরত আসে, আজকে আপনি স্টুডেন্টদেরকে পাত্তা দিচ্ছেন না, ঠিক আছে, বাট তারা তো গত বছর রাস্তায় ছিল, তারা তো রক্ত ঝরিয়েছে, তাদেরকে ওখান থেকে গণভবন থেকে বসে বসে তাদেরকে রাজাকার বলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, গুলি করা হয়েছে। এখন এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরা ছিল, সব দলের নেতাকর্মীরা ছিল। জাতীয় পার্টি কি ছিল? জাতীয় পার্টির কেউ কি ছিল নাকি গত বছরে? বিএনপি তো 17 বছর ধরে ছিলই, এবং গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীরা ছিল মাঠে। আমি সেটার সাক্ষী, আমি সেটা জানি। কিন্তু জাতীয় পার্টি কি ছিল? উনি কি বলতে পারবে, দেখাতে পারবে একজন জাতীয় পার্টির লোক ছিল? দেখাতে পারবেন এখন সেটা ভালো কথা, সেটা না, যদি দেখাতে পারে তাহলে বুঝতে হবে যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছিল তখন, শুভবুদ্ধির উদয় তখন হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা কখনোই ওই রেজিমে ফেরত যেতে চাই না। আমি বলছি না যে আওয়ামী লীগের সব লোক খারাপ, আওয়ামী লীগ মানে খারাপ, সেটা আমি বলছি না। আওয়ামী লীগের হয়তো উনি তো পালিয়ে গেছে, বা অনেকে যারা আত্মীয় স্বজন সবাই পালিয়ে গেছে, কিন্তু যাদের পাবলিকের জনগণের মধ্যে যাদের জনপ্রিয়তা ছিল বা যারা একটু ভালো কাজ করতে চাচ্ছিল, তারাও তো এখন ভিক্টিমাইজ এদের কারণে। হ্যাঁ, তো এখন আমরা ওই অরাজকতা, ওই ফ্যাসিবাদে আমরা ফেরত যেতে চাই না। আমরা ওই জায়গাটায় থাকতে চাই। জাতীয় পার্টির ভাগ্যে কি থাকবে? জাতীয় পার্টি যদি ভোটে দাঁড়াইলে জনগণ যদি তাদের ভোট দিয়ে জিতায়, তারা জিতবে, আসবে। আপনারা নিষিদ্ধের পক্ষে না?
হ্যাঁ না, না আমরা কোনো দল শুনেন, জামাতকে যখন নিষিদ্ধ করতে চাইতেছিল আওয়ামী লীগ, হ্যাঁ তখন কি জাতীয় পার্টি না বলছে? আমরা না বলছি, কারণ আমরা চাইছি, আমাদের পলিসি হচ্ছে যে আমরা জনগণ নিষিদ্ধ করুক, জনগণ বয়কট করুক, ভোটের মাধ্যমে সেটা করুক। বয়কট করুক, জনগণ আওয়াজ তুলুক। হ্যাঁ, সেটা হচ্ছে আমার কথা। কারণ নিষিদ্ধ করে আসলে কোনো লাভ হয় না। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ আছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুগে এনসিপির ছাত্ররা গোপালগঞ্জে গিয়ে মার খাইছে না নিষিদ্ধ হওয়ার পরে, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে। তো এখন এরা তো বিভিন্ন জায়গায় এরা অরাজকতা করার চেষ্টা করবে। তো সুতরাং সেই জায়গা থেকে একটা আরো মোর প্র্যাকটিক্যাল এক সলিউশন বের করার প্রয়োজন আছে। অনেক 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 ধন্যবাদ। যখন এই আলোচনা চলছে তখন সিএসির সাথে আজকে বৈঠক ছিল, সেখানে একটা কথা বলেছেন তিনি যে মবকারীরা ৩০০ আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না। তিনি মার্কিন দূতকে এই কথা বলেছেন নির্বাচন উপলক্ষে, যেহেতু মবটা এখানে সবচেয়ে বড় কথা। ৩০০ আসনে কেমন করে মব ভাগ হয়ে যেতে পারে, তখন আর মব হবে না, এটাও আমরা একটু বোঝার চেষ্টা করি বরং বিরতি থেকে ফিরে এসে।